নেপালের তরুণরা সরকার গঠন করে ফেলল, আর বাংলাদেশের তরুণরা কিছুই করতে পারল না। কাছাকাছি দুই দেশ, বাংলাদেশ আর নেপাল। নেপালের তরুণদের সরকার গঠন করা দেখে দূর থেকে তা দেখে হতাশাও প্রকাশ করেছেন বাংলাদেশের তরুণদের কেউ কেউ। কেন বাংলাদেশের এ তরুণরা পারলেন না সরকার গঠন করতে? কোথায় খাতটা ছিল? বিবিসির বিশ্লেষণে বলছে যে বাংলাদেশের জেএনজি ধাক্কা খেল, আর নেপালের তরুণরা সফল হলো কিভাবে? নেপালের নতুন প্রধানমন্ত্রী হিসেবে বালেন্দ্র শাহ শপথ নেন। একই সঙ্গে দেশটির পার্লামেন্টেও তরুণ মুখে ভরে গেছে। দূর থেকে সেই সব দৃশ্য দেখে বাংলাদেশের জেএনজির নেত্রী উমামা ফাতেমার আক্ষেপ হয়। উমামা ফাতেমা হলেন 2024 সালের জুলাইয়ে বাংলাদেশে বিক্ষোভে অংশ নেওয়া হাজার হাজার জেএনজি প্রজন্মের তরুণদের একজন। নেপালের তরুণ প্রজন্মের মতো করে তারাও উত্তাল বিক্ষোভের মধ্য দিয়ে সরকার পতন ঘটিয়েছিলেন। তবে প্রায় 2 বছর হতে চললেও বাংলাদেশের তরুণ আন্দোলন এখন পর্যন্ত কোনো অর্থবহ রাজনৈতিক ক্ষমতা অর্জন করতে পারেনি। ছাত্র আন্দোলন থেকে গড়ে ওঠা তরুণ নেতৃত্বাধীন দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি আশা অনুরূপ ফল করতে পারেননি গত নির্বাচনে। এনসিপির নেতৃত্বে দেশে হাজার হাজার মানুষ রাস্তায় নেমেছিল, পুরো দেশ তাদের সমর্থন করেছিল। অথচ নির্বাচনের সময় এসে এই এনসিপির কি পরিণতিটাই না হলো। নিজেরা তো এককভাবে নির্বাচন করতে পারলেনই না, তারপর তারা গেলেন জামাতের সঙ্গে জোট বাঁধতে। সেখানে দর কষাকষির মাধ্যমে তারা 30টি আসন নিতে পারলেন জামাতের কাছ থেকে। সেই 30টি আসনে নির্বাচন করে তারা মাত্র 6টি আসনে জয়ী হতে পারলেন। বিশ্লেষকরা বলছেন যে এই 6টি আসনে জয়ী হয়েছেন জামাতের ভোটে। এনসিপি যদি তারা নিজেরাই নির্বাচন করত তাহলে হয়তো তাদের জামানত পর্যন্ত বাজেয়াপ্ত হতো, এমন মন্তব্যও করছেন অনেকেই সোশ্যাল মিডিয়াতে। অথচ নেপালের নির্বাচনের ঠিক এর উল্টো চিত্র দেখা গেছে। গত মাসে অনুষ্ঠিত ওই নির্বাচনে রাষ্ট্রীয় স্বতন্ত্র প্রার্থী আরএসপি বিপুল জয় পায়। দলটির বয়স মাত্র 4 বছর। আরএসপির সঙ্গে জোট করা সাবেক র্যাপার বালেন্দ্র শাহ নেপালের নেতৃত্বে আসেন। বিবিসির ওই প্রতিবেদনে বলা হয়, এটি এশিয়ার এক বিরল সাফল্যের গল্প। সাম্প্রতিক বছরগুলোতে এখানে অনেক জেএনজি আন্দোলন হয়েছে, তবে নেপালের মতো করে তরুণদের সরাসরি শাসন ক্ষমতায় যাওয়ার ঘটনা আর কোথাও দেখা যায়নি। উমামা ফাতেমা বলেন যে ব্যক্তিগতভাবে আমি ভীষণ হতাশ হয়েছি। নেপালের তরুণেরা যেভাবে নিজেদের সংগঠিত করতে পেরেছে তা দেখে নিজের দেশের পরিস্থিতি নিয়ে হতাশ না হয়ে পারিনি। উমামা আরও বলেন যে বাংলাদেশে এমন কোনো পরিবর্তন আনতে পারিনি। আমরা আমাদের দেশকে সেভাবে সংগঠিত করে নতুন করে গড়ে তুলতে পারিনি। এটা উপলব্ধি করা স্বাভাবিকভাবেই হতাশার। তাহলে এক দেশের তরুণেরা সফল হলো আর অন্য দেশে কেন এতটা পিছিয়ে পড়লো, এমন প্রশ্ন তো আসেই। নেপালের তরুণ নেতারা বলেছেন তাদের এই সাফল্যের মূল কারণ ছিল সাধারণ মানুষের সঙ্গে সংযোগ তৈরি করতে পারা। আর বাংলাদেশের তরুণেরা কি করেছে আপনারা দেখেছেন। কিছু কিছু তরুণের কথা আমি বলতে পারি, তাদের আমি নাম এখানে বলতে চাই না, আপনারাও চিনেন তাদের, জানেন তাদের। যেই ছেলেটি ঈদের সময় ট্রেনের মধ্যে করে গ্রামের বাড়িতে গিয়েছে, গরম ট্রেন, এসি রুমে ট্রেনের এসি
রুমে যাওয়ারও তার তখন সেই সক্ষমতা ছিল না, অথচ সেই ছেলেটাই ঈদের সময় বাড়িতে গিয়েছে 100 গাড়ির শোডাউন নিয়ে। এই টাকা কোথা থেকে এসেছে? যেই ছেলেটা, আরেকটা ছেলের কথা বলছি, যেই ছেলেটা খুব খারাপ লাগে বলতে, কিন্তু তারপরেও বলতে হয় প্রসঙ্গক্রমে, যেই ছেলেটা 150 টাকার এই বঙ্গবাজারের জিন্সের প্যান্ট আর হচ্ছে যে 80 টাকার টি শার্ট পরে ঘুরে বেরিয়েছে সারাদিন, সেই ছেলেটা রাত 3টার সময় 300 ফিটের নীলা মার্কেটে যায় হাঁসের মাংস খেতে। রাতে হাঁসের মাংস নীলা মার্কেটে না পেলে সকালে এসে ওয়েস্টিনে নাস্তা করে। অথচ সেই ছেলের ছবি দেখা গেছে যে তিনি ক্যান্টিনে ডাল আর ডিম দিয়ে ভাত খাচ্ছেন, এমন ছবিও দেখা গেছে। নুরুল হক নূরের সঙ্গে তার একটা ছবি আছে, আপনারা খুঁজে দেখবেন যে তার পোশাকের ধরন কি, পায়ে হচ্ছে কি ধরনের স্যান্ডেল, পরনে কি ধরনের জিন্স প্যান্ট আর কি ধরনের টি শার্ট, আপনি দেখে নেবেন। আর কিছু তরুণ আছে যে তাদের কথাবার্তা অত্যন্ত অধ্যত্বপূর্ণ, যা আমাদের দেশের সাধারণ মানুষ খুব ভালোভাবে গ্রহণ করেনি। এরপরে তো আছেই যে ডিসি নিয়োগ, এসপি নিয়োগ, সচিব পদোন্নতি, এগুলি তো আছেই। মানে এগুলি বলতে গেলে পারে না, এই বিশ্লেষণটা আর হবে না, থাক এগুলি এই পর্যন্তই থাক, আপনারা সবই জানেন। আমরা মূল বিশ্লেষণে যাই যে নেপালের আরএসপির প্রার্থী হিসেবে জয়ী কেপি খালান বলেন যে দীর্ঘদিনের জমে থাকা গভীর ক্ষোভকে সামনে নিয়ে এসেছিল জেনজি বিক্ষোভ। একই সঙ্গে জেনজিদের ত্যাগ আর কণ্ঠস্বর মানুষের মনে থেকে গেছে, তারা সেগুলো ভুলে যাননি। কেপি খালান আরও বলেন যে আমরা বারবার জবাবদিহি ও ন্যায়ের কথা তুলে ধরেছি, আর ধীরে ধীরে সেই বার্তা ছড়িয়ে পড়েছে সর্বত্র। আমাদের তরুণেরা কি জবাবদিহি আর ন্যায়ের কথা বলেছিল? তারা তো নিজেরাই দুইজন সরকারে গিয়ে বসে পড়েছিল। তারপরে তো তাদের পিএসের বক্তব্য, তো পিএসের কাহিনী তো আমরা জানি সবাই, তাদের পিএসের বিরুদ্ধে কত অভিযোগ আছে। কেপি খালান আরও বলেন যে আন্দোলনের প্রতি সাধারণ মানুষের আস্থা তৈরি হয়েছিল এবং তারাও সেখানে যুক্ত হতে চাইল। তবে বিশ্লেষকরা নেপালের বিষয়ে রাজনৈতিক বাস্তবতা ও তরুণদের বিচক্ষণ সিদ্ধান্তগুলোর কথাও উল্লেখ করেছেন বিশেষভাবে। নেপালের রাজনৈতিক বিশ্লেষক আনিস মুলমি বলেন যে দক্ষিণ এশিয়ার প্রেক্ষাপটে দলীয় সংগঠন খুবই গুরুত্বপূর্ণ। তাই একটি তরুণ নেতৃত্বাধীন দলকে নির্বাচনে বড় সাফল্য পেতে হলে আগে বিস্তৃত একটি দলীয় কাঠামো গড়ে তুলতে হয়, বিশেষ করে প্রথমবার নির্বাচনে অংশ নেওয়ার ক্ষেত্রে। গত বছর জেএনজি আন্দোলনের পর বন্ধুদের কাছ থেকে নতুন দল গঠনের প্রস্তাব পাওয়ার সময় তরুণ কর্মী পুরুষোত্তম সুপ্রভাত যাদব ঠিক এই বিষয়ই মাথায় রেখেছিলেন। তিনি প্রস্তাবটি নাকচ করে দেন। বিবিসিকে যাদব বলেন যে নির্বাচনে জেতা কোনো সহজ বিষয় নয়, আন্দোলন গড়া আর নির্বাচনে জয় পাওয়া দুটি সম্পূর্ণ ভিন্ন বিষয়। যাদব আরও বলেন যে একটি রাজনৈতিক দল হুট করে গঠন করা যায় না, এর জন্য বড় ধরনের কাঠামো দরকার পড়ে। তখন আমাদের অর্থ জোগাড় করা ও সংগঠন গড়ে তোলার ক্ষেত্রে প্রতিবন্ধকতা ছিল। ওই সময় আমাদের সক্ষমতাও ছিল না যে অর্থ দিয়ে দল পরিচালনা করা। আর আমাদের তরুণরা কিন্তু অনেকেই অর্থের ছড়াছড়ি দেখিয়েছেন। 27 বছর বয়সী পুরুষোত্তম সুপ্রভাত যাদব বলেন যে ওই দলটির দেশব্যাপী বিস্তৃত সাংগঠনিক নেটওয়ার্ক ছিল এবং দলের রাজনৈতিক তালিকায় অনেক নতুন মুখও ছিল, তাই তারা ওই দলের সঙ্গে জোট করেছিলেন, এটা বলেছেন সুপ্রভাত যাদব। তবে ওয়েস্টমিনিস্টার বিশ্ববিদ্যালয় সেন্টার ফর দ্য স্টাডিজ অব ডেমোক্রেসির পরিচালক নিতাশা কাউল বলেন যে নেপালের 3টি প্রতিষ্ঠিত দলই বিশ্বাসযোগ্যতা হারিয়েছিল। তাই তরুণ কেন্দ্রিক দল আরএসপি
ও এর নেতারা সবচেয়ে বেশি সুবিধা পেয়েছেন। আমাদের দেশেও কিন্তু এমনটাই ঘটেছিল যে বড় দলগুলির প্রতি মানুষ আর আস্থা রাখতে পারছিল না, বিশ্বাস করতে পারছিল না। সাধারণ মানুষ চেয়েছিল যে একটা নতুন দল আসুক। সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি ইনস্টিটিউট অফ সাউথ এশিয়ান স্টাডিজের গবেষণা ফেলো ইমরান আহমেদ মনে করেন, বিতর্কিত ও রক্ষণশীল দল জামাত ইসলামীর নেতৃত্বাধীন জোটে জাতীয় নাগরিক পার্টির যোগ দেওয়ার সিদ্ধান্তটি তাদের জন্য আরও ক্ষতির কারণ হয়ে উঠেছিল। ইমরান আহমেদ বলেন যে এই সিদ্ধান্তে তাদের অনেক তরুণ সমর্থক, বিশেষ করে নারীদের দূরে ঠেলে দেয়। আমরা দেখেছি যে অনেক নারী নেত্রী কিন্তু তার এনসিপি থেকে পদত্যাগ করে চলে গেছে। ইমরান আহমেদ আরও বলেন যে শেষ পর্যন্ত এনসিপি 30টি আসনে প্রার্থী দিয়ে মাত্র 6টিতে জিতেছে। ওই যে সেই কথাই আমি বললাম যে 6টিতে জিতেছে, তাও তারা জামাতের ভোট নিয়ে। তো বন্ধুরা, নেপালের তরুণরা কি ফলো করেছেন আর আমাদের তরুণরা কি করেছেন, এইটার বিশ্লেষণ আজকে কেমন হলো, আপনাদের কাছে কেমন লাগলো, আপনি আপনার মতামতও লিখে জানাতে পারেন। তো দেখা হবে আগামীতে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।